সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব এই মাসের মধ্যেই দেশে ফিরছেন শেখ হাসিনা। হাসিনার দেশে ফেরার ঘোষণায় দিশেহারা তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকারও ক্ষমতায় এসেছে, কিন্তু দেশের রাজনৈতিক বাস্তবতা কি সত্যিই বদলেছে, নাকি শুধু ক্ষমতার পালাবদল হয়েছে? আর সংঘাত, নিষেধাজ্ঞা, সতর্কতা, রাজনৈতিক মেরুকরণ আগের মতোই রয়ে গিয়েছে। এখন বাংলাদেশের রাজনৈতিক অধ্যায় নিয়েই এখন সবচেয়ে বড় প্রশ্ন। নির্বাচিত সরকার, কিন্তু বদলায়নি বাস্তবতা। প্রত্যাশা এবং বাস্তবতার মাঝখানে বাংলাদেশের নতুন অধ্যায়। বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর অনেকের প্রত্যাশা ছিল রাজনৈতিক পরিবেশে স্বাভাবিকতা ফিরবে, দলীয় সংঘাত এবং গণ অভ্যুত্থান পরবর্তী উত্তেজনার অবসান ঘটবে। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ সেই প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মেলে না। বরং ক্ষমতার পরিবর্তনের পরও আওয়ামী লীগের কার্যক্রম বহাল রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে এবং রাজনৈতিক নিরাপত্তাকে ঘিরে সরকারের সতর্ক অবস্থান স্পষ্ট হয়েছে। আর এই বাস্তবতায় সাধারণ মানুষের আরও বাস্তবধর্মী। নির্বাচিত সরকার আসার পর কি দ্রব্যমূল্যের চাপ কমেছে, কর্মসংস্থান বেড়েছে, বিনিয়োগে গতি এসেছে, প্রশাসনিক সেবায় কি পরিবর্তন এসেছে, রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনতে পেরেছে? এইসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। সরকার একদিকে উন্নয়ন এবং প্রশাসনিক সংস্কারের কথা বলছে, আবার সমালোচকরা বলছেন রাজনৈতিক উত্তেজনায় প্রশমিত হয়নি। গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয় এবং পরে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ করা হয়। নির্বাচনের পর অনেকে ধারণা করছিলেন নতুন সরকার এই বিষয়ে নতুন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু বাস্তবে জাতীয় সংসদ কার্যক্রম নিষিদ্ধ অধ্যাদেশ অনুমোদনের মাধ্যমে সেই অবস্থানই বহাল রাখা হয়েছে। বিএনপি সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, বরং আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা। আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানী সহ ৬টি জেলায় সেনাবাহিনী এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন সেই সতর্ক ফলক। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যুক্তি ছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তবে রাজনৈতিক বিশ্বে এই পরিস্থিতি শুধু নিরাপত্তা প্রশ্ন নয়, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক পুনর্গঠনের অংশ। এখন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন ভিন্ন। নির্বাচিত সরকার কি অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রশাসনিক সেবা এবং নাগরিক নিরাপত্তায় দৃশ্যমান পরিবর্তন এসেছে? রাজনৈতিক স্থিতিশীলতা কি অর্থনীতি ফিরিয়ে আনতে পেরেছে? এইসব প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। কিছু ক্ষেত্রে সরকার প্রশাসনিক কার্যক্রম পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক উত্তেজনা পুরোপুরি এখন পর্যবেক্ষণও রয়েছে। ফলে বাংলাদেশের বর্তমান বাস্তবতা দেখাচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হলেও রাজনৈতিক বিভাজন দ্রুতছে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনি শাসন, বিরোধী রাজনীতির পরিসর, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জন আস্থা সবকিছু মিলিয়েই একটি স্থিতিশীল রাজনৈতিক গড়ে ওঠে। সব মিলিয়ে বাংলাদেশের বিএনপি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু রাষ্ট্র পরিচালনা নয়, বরং এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করা যেখানে নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক অংশগ্রহণ, আইনি স্বচ্ছতা এবং রাজনৈতিক আস্থাও সমানভাবে প্রতিষ্ঠিত হয়। তাই শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে কোন নেতা বা দল নয়, বরং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা, অর্থনৈতিক অগ্রগতি এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির সক্ষমতা। দেশে আমি ফিরবই, এবছরে দেশে ফিরব, প্রত্যাবর্তনের সময় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এদিকে আতঙ্কিত বিএনপি সরকার, কিন্তু এত তবে কি তারা মনে করছে হাসিনা ফিরলেই বিএনপি ধীরে ধীরে শেষ হবে? হাসিনাই হবেন বাংলাদেশবাসীর কাছে ভরসার জায়গা, যে কারণে দমিয়ে রাখতে হাসিনাকে? কি কারণে একটি কার্যক্রম নিষিদ্ধ থাকা দলকে এত ভয় সরকারের? কিন্তু হাসিনা তো বলেছেনই যে ফাঁসি কাঠ তৈরি রাখুক। তো আশঙ্কা কিসের তারেক রহমানের? এবং আওয়ামী লীগ ইনশাআল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম একটা মামলা দিয়ে মিথ্যা অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পড়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাআল্লাহ চলে আসবো এবং আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশই পড়ে আছে। একদিকে যখন এই বছরে দেশে ফেরার হুঙ্কার দিয়ে হাসিনা, তখন বিএনপির কঠোর অবস্থান। যেন তেন প্রকারণে আওয়ামী লীগকে আটকাতে হবে। সরকারের একাধিক মন্ত্রী উপদেষ্টার মন্তব্যে খানিকটা নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। তারা বের করেছে একটি অন্য দিক। সেটা কেমন? তার আগে তথ্য প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন, পরাজিত এবং বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা। অর্থাৎ তিনি বলতে চাইছেন, হাসিনাকে সরকার সাজা কার্যকর করার জন্য ফেরালেও তিনি ফিরবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে দরবার করে বিদেশেই থেকে যেতে চান হাসিনা, কারণ তার পরাজিত হবার এই বিধ্বরা বাংলাদেশবাসীকে দেখাতে চান না শেখ হাসিনা।
অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। পর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে ফেলা হলো গোটা বাংলাদেশের রাস্তায়। অর্থাৎ সরকার বা প্রশাসনের মধ্যে একটা ভয় আছে, এটা কিন্তু স্পষ্ট। অন্যদিকে আন্তর্জাতিক মহলে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই যে একটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলকে নিয়ে প্রশাসনের এত বক্তব্য, এতটা জবাব, এটাই বলে দেয় তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে। পাশাপাশি ভয় নেই এটা বলে যে নিজেদের সান্ত্বনা দিচ্ছে, সেটাও কিন্তু স্পষ্ট। কারণ তারা নিজেরাও জানে আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠিত দলের দাফন হওয়া এত সহজ কাজ নয়, যেখানে শেখ হাসিনা এখনো বেঁচে রয়েছেন। এখন তেমন শেখ হাসিনার ফেরা নিয়ে সন্দিহানে ভুগছেন। হাসিনাকে না ফেরালে ক্রমাগত জামায়াত, এনসিপি চাপ দিয়ে যাবে। এমনিতেই বিএনপি জুলাই সনদ কার্যকর করেনি, তারা গণভোটে হ্যাঁ হলেও কার্যকর করেনি বিএনপি। আর অন্যদিকে আবার জানিয়ে প্রায় রোজই বিএনপি কে হুঙ্কার দেয় জামাত শিবির। আর সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনা ফেরালে তারেক রহমান বিদ্ধ হবে যদি শেখ হাসিনাকে না ফেরায়, এই সমস্ত প্রশ্নে। অন্যদিকে যদি শেখ হাসিনাকে ফেরানো হয়, তবে সেক্ষেত্রে দেশের জনস্রোত সেক্ষেত্রে ঠেকাতে ব্যর্থ হবে বিএনপি প্রশাসন, সেটা জানে তারেক রহমানও। অন্যদিকে হাসিনা ফিরলে যে তাকে খুব সহজেই ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু একেবারে। হাসিনা ফিরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কতটা বৈধ, সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলে আন্তর্জাতিক ক্ষেত্রে যাবেন। ততদিন পর্যন্ত আইনি সাহায্য নিয়ে শেখ হাসিনা দেশে তৈরি করে ফেলবেন। পাশাপাশি আওয়ামী লীগও সক্রিয় হয়ে উঠবে, বিএনপি অনেকটাই ব্যাকফুটে চলে যেতে পারে তখন। ফলে হাসিনা ফিরলেও তারেকের বিপদ, না ফিরলেও বিপদ। তাই হাসিনাকে ফিরিয়ে সাজা দেওয়া হবে, এই হাওয়া গরম করাটাই এখন তারেকের কাছে সেফ জোন। কিন্তু হাসিনা যে এই বছরের মধ্যেই দেশে ফিরবেন, সেটা তো তার বক্তব্য এক। এটুকু দাবি করতে পারি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিয়ে বাংলাদেশকে, যেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন, তারই পথ ধরে এবং সেই আদর্শ বুকে নিয়ে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো 2024 সালের সেই জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে উৎখাতে যে চক্রান্ত, একটা খুনি ইউনূস তার ক্ষমতার লোভে বাংলাদেশটাকে ছাড়খাড় করে দিয়েছে, শেষ করে দিয়েছে। অর্থনৈতিক ভাবে আজকে বাংলাদেশ ধ্বংস। যেখানে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, এখন বিদ্যুতের হাহাকার, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি, মানুষের কর্মসংস্থান করে গেছে, দেশটাকে একেবারে করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে। দেশের মানুষের জীবনে কোনো শান্তি, নিরাপত্তা নাই। আজকে শিশুরা নির্যাতিত, তাদের উপর নানাভাবে অত্যাচার হচ্ছে, নারী শিশু নিয়ে ধর্ষণ, হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী, মুক্তিযোদ্ধা পরিবার, প্রগতিশীল গ্রুপ, তাদের উপর অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সংগঠন নেতাকর্মী, আইনজীবী, এমনকি পেশাজীবী, সাংবাদিক নির্যাতনে সকলেই চরম ভাবে দুঃখ দুর্দশার মধ্যে রয়ে গেছে। কোনো ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, কারো কিছু নেই, সব লুটপাট, ইউনিয়ন পর্যায় পর্যন্ত। ইউনিসেফ মেটিকুলার ডিজাইন এমন যে আমাদের ইউনিয়নের ওয়ার্ডের নেতাকর্মীরা তাও রেহাই পাচ্ছে না এই অত্যাচার হাত থেকে, এবং কারাগার তো ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে। আর যত জঙ্গি সন্ত্রাসী তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা তো এখন কারাগারে মিথ্যা মামলা, যেখানে পুলিশ হত্যা করেছে, যারা নিজেরা স্বীকার করছে, পুলিশ বাহিনী তারই গুন্ডা বাহিনী, তারই সন্ত্রাসী বাহিনী, তারই দোষ ওই বিএনপি, জামাত সহ শিবির, এছাড়া অন্যান্য জঙ্গিরা, এরাই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অথচ সব মামলা আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে, আর এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। তো এই যে অবস্থাটা দেশে, আইনের বিচার নাই, অস্ত্র হাতে নিয়ে প্রধান বিচারপতি সহ বিচারপতিদের পদত্যাগ করা, আর সবকিছু দলীয়করণ, বৈষম্যহীনের কথা বলে আজকে সব জায়গায় বৈষম্য। তো এই থেকে দেশকে মুক্ত করতে হবে। জাতির পিতার 106তম জন্মবার্ষিকীতে আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি যে বাংলাদেশকে আমরা এই দুঃশাসনের হাত থেকে মুক্ত করব, বাংলাদেশের মানুষের মান উন্নত করব, বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এবং আমাদের সকল নেতা কর্মী যারা কারাগারে বন্দী তাদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের পার্লামেন্ট যারা যুদ্ধাপরাধী, যারা গণহত্যা পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে, যারা মা বোনদেরকে তুলে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে তুলে দিয়েছে, দিনের পর দিন ধর্ষিত হয়েছে, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছাড়খাড় করেছে, কোটি কোটি মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়েছে, যাদের সাজা হয়েছে, আজকে তারা পার্লামেন্টে আবার তাদের আলো বুঝে বসে আছে। এই লজ্জা রাখবো কোথায়? আমরা এই চক্রান্ত করে আজকে এই অবস্থা নিয়ে এসেছে। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমি কি 1400 মানুষ হত্যা করেছি? আমি চ্যালেঞ্জ দিচ্ছি 1400 মানুষের তালিকা দিক, আমি একটা মানুষ হত্যা করিনি। আমি মানুষের উন্নয়নে কাজ করেছি। হত্যাগুলি তো করেছে ইউনিসেফ মেটিকুলার ডিজাইনের মাধ্যমে তার লোকেরা, ওই জামাত, বিএনপি, ছাত্রদল, ওই জঙ্গি সংগঠন, এরা হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদের বিচার করা যাবে না। আজকে পুলিশ হত্যার বিচার হবে। আওয়ামী লীগের নেতাকর্মী সে 15 জুলাই থেকে যারা শহীদ হয়েছে তাদের কোনো বিচার হবে না। মুক্তিযোদ্ধারা তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার হবে না। যারা অপরাধী তাদের দায় মুক্তি, আর যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে সারা বিশ্বব্যাপী অনুষ্ঠিত তার মেটিকুলার ডিজাইন
এই অপপ্রচার চালাচ্ছে। 6,000 টাকা বেতনের একজন গ্রামীণ ব্যাংকের এমডির এত হাজার কোটি টাকা কোথা থেকে আসলো, আর কিভাবে সেই দেশটাকে ধ্বংস করে দিল? এই দেশ ধ্বংসের জন্য এদেরকে শাস্তি পেতেই হবে। কাজে যাদের জ্বালিয়েছে, পুড়িয়েছে বা আপনজন হত্যা করেছে, প্রত্যেকের মামলা করতে হবে এবং আমরা আইনে বিশ্বাস করি, আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর সেই সাথে বাংলা আবার আমরা ইহামুক্ত করে জাতির পিতা সাথে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা করতে পারি, তার জন্য সবাইকে প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। চলুন আমরা প্রতিজ্ঞা নিই, এই বাংলাদেশকে আবার গণতন্ত্র ফিরিয়ে এনে আর্থসামাজিক উন্নতি করে উন্নয়নশীল দেশের মর্যাদায় যে আমরা উন্নীত করেছিলাম, সেই উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে বাংলাদেশকে 2041 সালে স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো। এই আমাদের প্রতিজ্ঞা, যা প্রতিজ্ঞার স্বপ্ন বাস্তবায়ন করবো। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা যদি হঠাৎ করে বাংলাদেশে ফেরেন তাহলে কি হবে? গ্রেপ্তার, আত্মসমর্পণ নাকি নতুন আইনি লড়াই? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে আদালত পরবর্তী সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার উপর। 24-এর গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার প্রকাশিত হওয়ার পর বিষয়টি রাজনৈতিক এবং আইনি পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনা পলাতক আসামি হিসাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফিরতে শেখ হাসিনার আইনি কোন রকম বাধাই নেই। তিনি স্বেচ্ছায় বাংলাদেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন, অথবা বাংলাদেশ ভারতের বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে আনার সুযোগও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে দেশে ফিরলে প্রথম ধাপ হতে পারে আত্মসমর্পণ। এরপর শেখ হাসিনাকে পুরোপুরি আইনগতভাবে রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে হবে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের রায় ঘোষণার যেখানে 30 দিনের আপিলের বিধান রয়েছে, আইন বিশেষজ্ঞরা বলছেন যে অতীতেও নির্ধারিত সময় পেরিয়ে আপিল গ্রহণের নজির রয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদের আলোপূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করতে আপিল বিভাগ বিলম্বিত আপিল গ্রহণ করতে পারে। তবে দেশে ফেরার আগে কয়েকটি বাস্তব প্রশ্ন সামনে, আর সেটা হলো পাসপোর্ট। সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদের মতে যে শেখ হাসিনার সরকারি লাল পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি হতে পারে। সেক্ষেত্রে বিমানে বাংলাদেশে ফিরতে সরকারের জারি করা ট্রাভেল পাসের প্রয়োজন হতে পারে। সরকার ট্রাভেল পাস দিলে তিনি দেশে ফিরতে পারবেন। আইনজীবীদের মতে শেখ হাসিনা আয় করলে তার শাস্তির রায় কার্যকর হওয়া স্বয়ংক্রিয়ভাবেই একেবারে স্থগিত হয়ে যেতে পারে এবং এরপর আপিলের পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মামলার ভবিষ্যৎ মিটবে। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রকাশ করেছিল। শেখ হাসিনার পক্ষ থেকে আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচার নিশ্চিত না হওয়ার অভিযোগ তুলে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানোর দাবি করা হয়। যদিও চিফ প্রসিকিউটর পরে দাবি করেন যে ওই চিঠিতে উল্লেখিত আইন সংস্থার সত্যতা তারা যাচাই করতেই পারেননি। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, সংবিধান, আন্তর্জাতিক আইন এবং ন্যায় বিচারের নীতিকে সামনে এনে নতুন এক গুরুত্বপূর্ণ আইনি অধ্যায় হতে পারে। তাই বাংলাদেশের রাজনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের প্রশ্নটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি দেশের ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক প্রক্রিয়া, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। একদিকে ব্রহ্মস ও ক্ষেপণাস্ত্র রপ্তানি, অন্যদিকে মালাক্কা প্রণালীর প্রবেশ মুখে সাবাং বন্দরে কৌশলগত উপস্থিতি। ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের নতুন প্রতিরক্ষা সমীকরণ কি চীনকে মোকাবিলার কৌশল, নাকি বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশকে নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে? ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের সামরিক ও কৌশলগত আরো শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ ভারতের। জাকার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইন্দোনেশিয়া প্রেসিডেন্টের বৈঠকের পর দুদেশের অতিরিক্ত ব্রহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাস্ট্রা এমকে 1 ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে যৌথ বিনিয়োগ ও মালাক্কা প্রণালীর প্রবেশমুখে অবস্থিত সাবাং বন্দরে যৌথ উন্নয়ন সহ একাধিক কৌশলগত কাজ হয়েছে। প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ধরনের পদক্ষেপের মূল লক্ষ্য হল ইন্দো প্যাসিফিকে ভারতের উপস্থিতি জোরদার করা এবং চীনের ক্রমবর্ধমান কার্যকর ভারসাম্য তৈরি করা। এই চুক্তি অনুযায়ী ইন্দোনেশিয়া ধাপে ধাপে ভারতের কাছ থেকে অতিরিক্ত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র সংগ্রহ করবে। চলতি বছর একটি ব্রহ্মস ব্যাটারি চুক্তির পর এটি অগ্রগতি। একই সঙ্গে ইন্দোনেশিয়ার 16টি সুখোই 30 যুদ্ধ বিমানের জন্য ভারতের তৈরি অ্যাস্ট্রা এমকে 1 ক্ষেপণাস্ত্র সংগ্রহের বিষয়েও সমঝোতা হয়েছে। ভারত ডায়নামিক্স লিমিটেড এই ক্ষেপণাস্ত্রগুলি ইন্দোনেশিয়া যুদ্ধ বিমানে সংযুক্ত করবে। বর্তমানে অ্যাস্ট্রা এমকে 1 এর কার্যকর পাল্লা 80 থেকে 110 কিলোমিটার। উন্নয়নাধীন অ্যাস্ট্রা এমকে 2 এর সম্ভাব্য পাল্লা প্রায় 160 কিলোমিটার। তবে
তবে সবথেকে কৌশলগত গুরুত্ব বহন করছে সাবান বন্দর। সুমাত্রার উত্তর প্রান্তিত এই গভীর সমুদ্র বন্দর মালাক্কা প্রণালীর প্রবেশ মুখে, যা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুট। ভারতের গ্রেট নিকোবর ট্রান্সশিপমেন্ট প্রকল্প থেকে প্রায় 100 দূরে অবস্থিত এই বন্দর ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক ও অপারেশনাল সুবিধা দিতে পারে। সাবান বন্দরে যুদ্ধজাহাজ থেকে শুরু করে সাবমেরিন করার সক্ষমতা রয়েছে। শুধু প্রতিরক্ষা নয়, দুদেশে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলেও নতুন অংশীদারিত্ব রয়েছে। ইন্দোনেশিয়ায় নিকেল, ইস্পাত এবং বিরল স্থায়ী চুম্বক উৎপাদনে ভারত বিনিয়োগ করবে। বৈদ্যুতিক যান, প্রতিরক্ষা প্রযুক্তি এবং উচ্চ প্রযুক্তি শিল্পে এইসব খনিজের ব্যাপক ব্যবহার থাকায় এই সহযোগিতা ভারতের জন্য চীনের উপর কমানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তিগুলি ভারতের দীর্ঘমেয়াদী অ্যাক্ট ইস্ট এবং ইন্দো প্যাসিফিক কৌশলের বাস্তব রূপ। চীন সাগর থেকে আন্দামান সাগর পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক করিডোরে ভারতের প্রভাব বাড়লে বেজিং এর কৌশলগত হিসাবে নতুন চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে ভারতীয় প্রতিরক্ষার জন্য এটি একটি বড় রপ্তানির দিকও খুলবে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগর কেন্দ্রীয় বিশ্লেষকদের মতে এর পরোক্ষ প্রভাব বাংলাদেশের উপরও পড়তে পারে, কারণ আন্দামান নিকোবর, গ্রেট নিকোবর এবং সাবান এই তিনটি কৌশলগত অবস্থানকে ঘিরে ভারতের উপস্থিতি আরও সুশীল বঙ্গোপসাগরের নিরাপত্তা পরিবেশে নতুন বাস্তবতা তৈরি হবে। বরং এগুলোকে আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্যিক যোগাযোগ, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবে তুলে ধরা। সব মিলিয়ে ব্রহ্মোস ও অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্রের রপ্তানি, সাবান বন্দরে কৌশলগত উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ খনিজের বিনিয়োগ, এই তিন দাঁড়িয়ে ভারত ইন্দো প্যাসিফিকে নিজের অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এর ফলে চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা যেমন আরো তীব্র হতে পারে, তেমনই বঙ্গোপসাগরের ভূ রাজনীতিতেও নতুন শক্তির সমীকরণ তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে। জুলাই অভ্যুত্থানে আহত দাবি করে জমা পড়া নতুন আবেদনগুলোর যাচাই বাছাইয়ে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের চিত্র উঠে এসেছে। দুই শীর্ষ তদন্তকারী সংস্থা, পুলিশের বিশেষ শাখা এসবি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর কঠোর তদন্তে প্রায় ২০০টি আবেদন সম্পূর্ণ ভুয়া বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া প্রায় ৬০০টি আবেদনে মারাত্মক তথ্যগত অসঙ্গতি, একই ব্যক্তির একাধিক জালিয়াতিপূর্ণ আবেদন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে মৃত বা শহীদের নামেও আহত হিসাবে আবেদন করার মতো জঘন্য অনিয়ম ধরা পড়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এর আগে প্রকাশিত গেজেটের কিছু নাম নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হওয়ায় ১৩ জন মৃত এবং ২১৯ জন আহত ব্যক্তির নাম তালিকা থেকে বাতিল করা হয়েছিল। নতুন করে যেন কোনো ধরনের বিতর্কের সৃষ্টি না হয়, সেজন্য এবার অত্যন্ত কঠোরভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আবেদনকারীদের মাঠ পর্যায়ে তথ্য যাচাই করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রথম দফায় গেজেট প্রকাশের পর নতুন করে আরও ৩৩১৬টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রাথমিকভাবে ২৩৮৮টি আবেদন সরাসরি চূড়ান্ত তদন্তের জন্য এসবি ও পিবিআই এর কাছে পাঠানো হয়। দুই সংস্থার চুলচেরা বিশ্লেষণ শেষে ১৫৫৯ জন আবেদনকারীর তথ্যের শতভাগ সত্যতা মিলেছে। প্রকৃত এই জুলাই যোদ্ধাদের নাম দ্রুততম সময়ের মধ্যে গেজেটভুক্ত করার আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে এদের মধ্যে ৭৮৯ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, ভুয়া ও বাতিল হওয়া আবেদনকারীরা মূলত আন্দোলনে আহত হওয়ার পক্ষে কোনো ধরনের নির্ভরযোগ্য প্রমাণ বা হাসপাতাল ক্লিনিকের চিকিৎসার নথি উপস্থাপন করতে পারেননি। অনেকের দেওয়া ছবি কিংবা ঘটনাস্থলের বিবরণ তথ্যপ্রযুক্তির সাহায্যে অসত্য প্রমাণিত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ও দুঃখজনক বিষয় হল, অভ্যুত্থানে জীবন উৎসর্গ করা একজন মৃত ব্যক্তির নাম ব্যবহার করেও আহত ক্যাটাগরিতে ভুয়া ভাতার সুবিধা নেওয়ার চেষ্টা করেছে একটি চক্র। মন্ত্রণালয় ধারণা করছে, তথ্যগত ত্রুটি থাকা ৬০০ আবেদনের মধ্যে সর্বোচ্চ আরও ১০০টির মতো সত্যটা মিলতে পারে। বর্তমানে দেশে ৩টি পৃথক ক্যাটাগরিতে গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধার সংখ্যা মোট ১৪,৩৭০ জন। নতুন সত্যতা পাওয়া ১,৫৯০ জন যুক্ত হলে এই মোট সংখ্যাটি বেড়ে দাঁড়াবে ১৫,৯৬০ জনে। এছাড়া এখন পর্যন্ত মোট ৮৪৩ জন মৃত বা শহীদের গেজেট প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী মৃতদের পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা, মাসিক ২০,০০০ টাকা ভাতা এবং বিশেষ আবাসন সুবিধা রয়েছে। অন্যদিকে আহতদের আঘাতের শ্রেণীভেদে এককালীন আর্থিক সহায়তা, মাসিক ভাতা এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জুলাই গণ অভ্যুত্থান অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ ফারুক হোসেন এই কঠোর পদক্ষেপের বিষয়ে বলেন, প্রকৃত আহত ব্যক্তিরাই জানে জুলাই যোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি পান, সেটি নিশ্চিত করতে প্রতিটি আবেদন কঠোরভাবে স্ক্রিনিং করা হয়েছে। কোনো ভুয়া বা সুবিধাবাদী ব্যক্তি যেন এই তালিকায় ঢুকতে না পারেন, আমরা তা শতভাগ নিশ্চিত করছি। বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অত্যন্ত দৃঢ় অবস্থান ব্যক্ত করে বলেন,
যাচাই বাছাইয়ের এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ। শুধু এবং শুধুমাত্র প্রকৃত জুলাই যোদ্ধাদেরই গেজেটভুক্ত করা হবে, যাতে ভবিষ্যতে এই পবিত্র তালিকা নিয়ে কেউ কখনো কোনো প্রশ্ন তোলার বা বিতর্ক করার সুযোগ না পায়। ইউরোপের বাজার 10% ছোট হয়েছে, বাংলাদেশের রপ্তানি কমেছে 19%। এই দুই সংখ্যার ফাঁকটাই আসল গল্প বলে দিচ্ছে। বৈশ্বিক মন্দা সব দেশকে সমান চাপে ফেলেছে, এটা সত্যি। কিন্তু ইউর মোট আমদানি কমার হারের প্রায় দ্বিগুণ গতিতে বাংলাদেশ ধসে পড়েছে। এই বাড়তি পতনটুকু আবহাওয়ার দোষ নয়, এটা নীতির দোষ। আর সেই হিসাবটা চীনের পাশে রাখলে আরও স্পষ্ট হয়। একই বাজার, একই মন্দা, একই সময়, অথচ চীনের রপ্তানি কমেছে মাত্র 4.5%, আর বাজার অংশীদারত্ব উল্টো বেড়েছে। তার মানে সংকট একটাই ছিল, প্রস্তুতি দুই রকম। সংখ্যাগুলো আরও গভীরে গেলে চিত্রটা আরও খারাপ। জানুয়ারি-মার্চে রপ্তানি পরিমাণ কমেছে 8.3%, কিন্তু গড় দাম কমেছে প্রায় 12%। মার্চের হিসাবে তো রীতিমতো উল্টে গেছে অনুপাতটা। পরিমাণ কমেছে মোটে 3%, সামান্য বেশি, দাম কমেছে 16.5%। এর সরল অর্থ, ক্রেতা হারানোর ভয়ে কারখানাগুলো নিজেদের পণ্য পানির দরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। যে দেশ একসময় মূল্য নির্ধারণের দর কষাকষি করত, সে দেশ এখন বাঁচার জন্য দাম কমিয়ে আনুগত্য কিনছে। এটা চাহিদা সংকট নয়, এটা আস্থা সংকট। ক্রেতারা বুঝে গেছে বাংলাদেশের সরবরাহ ব্যবস্থা নড়বড়ে, তাই দর কষাকষিতে সুবিধা এখন তাদের হাতে। আর এই নড়বড়ে অবস্থার কারণগুলো নতুন কিছু নয়। বিজিএমইএর সভাপতি নিজেই বলেছেন, উচ্চ সুদহার, বন্দরে অদক্ষতা, কাঁচামাল আমদানিতে বিলম্বের কথা। এগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা না, এগুলো বছরের পর বছর ধরে চিহ্নিত সমস্যা। প্রতিটি বাজেট বক্তৃতায় যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়, প্রতিটি নতুন সরকার এসে যেগুলো মেরামতের ওয়াদা করে, অথচ ফেব্রুয়ারিতে 2/3 কাছাকাছি আসন নিয়ে সরকার ক্ষমতায় বসল। তাদের হাতে সংস্কারের জন্য যতটা রাজনৈতিক পুঁজি দরকার তার প্রায় পুরোটাই ছিল। সেই পুঁজি ব্যাংক খাতে সুদহার যৌক্তিক করতে, বন্দর অটোমেশনে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ব্যয় হওয়ার কথা ছিল। তার বদলে প্রথম কয়েক মাস কেটে গেছে আসন বন্টন, গণভোটের ফলাফল আর জোট সমীকরণ নিয়ে। অর্থনীতি ফাইলটা যথারীতি অপেক্ষার তালিকায়। এই প্যাটার্নটা চেনা। 2001-06 সালে বিএনপি জামাতের শাসনামলেও একই দৃশ্য দেখা যেত। ব্যাংক ঋণ খেলাপের সংস্কৃতি, জ্বালানি সংকট, অবকাঠামোয় বিনিয়োগের অভাব। 2 দশক পরে নতুন মুখ নিয়ে আবার একই রোগের লক্ষণ ফিরে আসা মানে এটা দুর্ভাগ্য না, এটা অগ্রাধিকারের প্রশ্ন।